বাংলাদেশ সরকারের বা আমাদের এইটাতে কি আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া বলাও আসলে, মানে আমি এভাবেও জেনারেলাইজ করতে চাই না, যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাগান্ডাগুলি ছড়াতে থাকলো, আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো, ওরা আরো মজা পেলো, আরো বেশি করে দেখাতে থাকলো। কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এইসব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে। কারণ মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম, কি বাংলাদেশে আল জাজিরা কাজ করছে, বিবিসি কাজ করছে, সিএনএন কাজ করছে, এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশি মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে, রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বললো না বললো সেইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা। আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিক্যালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা, তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন, এতে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন, একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছেন। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না। হ্যাঁ, তারা প্রথম প্রথম ডিসইনফরমেশন ছড়াচ্ছিল, বাট এটা যখন এসকালেট করে গেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছিয়েছে। যদি এটা গুজব হতো, যদি এটা ডিসইনফরমেশন হতো, এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয় ভাবে, রাষ্ট্রীয় মদদে, তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না। আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে অ্যাপ্রোচ করা হয়েছে, বিভিন্ন ইউএসসির পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এটা অনেক সময় লেগেছে ওরকম কোন রকমের রেসপন্স পেতে। এত এত দ্রুত কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায় নাই। বাট আপনি এখানে দেখেন, এখানে দেখে মনে হচ্ছে যে 3 মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, 3 মাসে যেন পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে। এবং এর ম্যাক্সিমাম, আপনার 95% অফ দিস ক্লেইমস আর ফলস। আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে, সেই পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে। আবার গতকালে দেখলাম যে, লাইক আই ওয়াজ সারপ্রাইজ যে একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে, রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড। এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজেভাবে বিশ্বের কাছে পোট্রে করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন। বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কিনা সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে। এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরীকেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চাইছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে, তাদেরকে ভিউ বাড়িয়ে, তাদেরকে আলোচনায় রেখে, তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা। এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড টুইটের কথা বলতেছিলেন, আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি, মুসলমান দেশ, ওদের কিওয়ার্ডগুলো আপনি আমার চেয়ে আরো বেশি করে জানেন, ওরা এগুলি করবেই। কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা। আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন, কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পালানো হয়েছে, যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে, সেটা তো আমরা জানি, মানে রিউমার স্ক্যানারের জন্য অপেক্ষা করার দরকার নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি। বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে? বাংলাদেশে যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে। এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেনস্টে গিয়ে আক্রমণ ঘটেছে, বিষয়টা এরকম না। কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক, যেমন মুসলমান সমর্থকদের বাসাতে আক্রমণ হয়েছে, হিন্দু সমর্থকদের বাসাতেও একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে, আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া, মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না। ওকে। আর আর আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই ভদ্রলোক উনি তো ও দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে। আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে। অবশ্যই আসা যায় না, তার কিছু অবশ্যই আসা আসা যায় যায় না। না, সে অবশ্যই আসা চায় যায় আরো না। ভোট, সে চায় আরো ভোট, সে এক্স্যাক্টলি। চায় আরো ভোট। সো সে জানে কোন টিউনে নিয়ে কথা বললে তার এখানকার ভোটাররা প্রীত হবে, সে এইভাবে কথা না, বলতেছে। কিন্তু কিন্তু জনাব খান, আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি, আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি, তার সম্বন্ধে জানি, পড়েছি। ভাদুরী, কারেক্ট মি ইফ আই এম রং, কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে
মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম, মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না, মানে আমি দেখি নাই আর কি, কিন্তু এই ধরনের কথা কিন্তু তিনি বলে আসছেন তাকে হয়তো লোকজন গুরুত্ব দেয় নাই, কিন্তু তাকে ওই ময়ূকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে, অথবা রিপাবলিক টিভি, অন্যান্য এনডিটিভি, এরাকে তাকে গুরুত্ব দিচ্ছে। যেমন আনা হচ্ছে, যেমন আমাকে কত প্রশ্ন নেওয়া হয়েছিল কোথাও, আমাকে কথাই বলতে দেওয়া হলো না, আমি আমাকে দেখেছি জি চিৎকার করে শেষ হয়ে গেল। আরে ভাই, আপনি যদি আমি চিৎকারই করেন তাহলে আমাকে ডাকলেন কেন? আমাকেও মুক্তাদির রশিদ কেউ। জি। তো এটা তো আসলে ঠিক না, তাই না? যে একটা চাপ জোর করে আপনি একটা ন্যারেটিভ চাপা দেওয়ার চেষ্টা করতেছেন, বিকজ ইউ ওয়ান্ট দ্যাট ন্যারেটিভ টু বি এস্টাবলিশড। আমার মনে হয় যে জনাব খান ঠিকই বলেছেন। জনাব খানের থেকে আমি আসলে জনাব ভাদুরীর কাছে একটু আসতে চাই। জনাব ভাদুরী, আমি এই প্রশ্নটা আমারও মনে ছিল, জুলকারনাইন সায়ের খানও এটা আসলে বলেছেন, সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না। আপনি এই ব্যক্তি, মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না, কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয়। তো আপনি এটা আসলে কি বলেন, যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা? ধরুন 5ই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল, সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকম ভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে এই মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি, বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে, এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার।